8ই জুলাই 2026 রাত তখন 1:45। চারপাশ নিস্তব্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় হঠাৎ গর্জে উঠল পুলিশের রিভলভার। মাটিতে লুটিয়ে পড়ল এক নরপিশাচ, নাম প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের সময় সে বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে চেয়েছিল। কিন্তু গল্পটা কি সত্যি এত সাধারণ? একদিকে যখন রাজ্যের নতুন বিজেপি সরকারের সমর্থকেরা একে বলছেন ডিভাইন জাস্টিস বা ঐশ্বরিক বিচার, ঠিক তখনই বিরোধী নেত্রী মহুয়া মৈত্র টুইট করে বলছেন, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ 2.0। এটা কোনো সরকার নয়, এটা জঙ্গলরাজ। কিন্তু এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির পেছনে হারিয়ে যাওয়া সেই দুটি নিষ্পাপ শিশুর চিৎকার কি আমরা শুনতে পাচ্ছি? আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বারুইপুর এবং মালদা গণধর্ষণ কাণ্ডের ভেতরের সে ভয়ঙ্কর সত্য, যা মূলধারার মিডিয়া আপনাকে হয়তো দেখাচ্ছে না। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার স্বামী। টেনে টেনে এনেছে। নিজেও আমি আনবো না, আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঢেকে নাও, জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বিয়ে পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু না। ঘটনার সূত্রপাত শনিবার 4 জুলাই। বারুইপুরের সূর্যপুর হাট এলাকার এক পঞ্চম শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র 12 বছর। সে বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য ছিল জন্মদিনের কিছু টুকিটাকি জিনিস কেনা। কিন্তু রাত গড়িয়ে গেলেও সে বাড়ি ফেরে না। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। পরের দিন অর্থাৎ 5ই জুলাই সকালে গ্রামে যা দেখা যায় তা পুরো বাংলাকে স্তব্ধ করে দেয়। স্থানীয় একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় সেই ছোট্ট মেয়েটির ক্ষতবিক্ষত মৃতদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যখন সামনে আসে তখন চিকিৎসকের চোখও ভিজে গিয়েছিল। রিপোর্টে স্পষ্ট বলা হয়, মেয়েটিকে শুধু গণধর্ষণই করা হয়নি, চরম শারীরিক নির্যাতন করার পর সে যখন অর্ধমৃত অবস্থায় ছটপট করছিল তখনই তাকে বস্তায় ভরে জীবন্ত পুকুরে ফেলে দেওয়া হয়। ফুসফুসে জল মেলায় প্রমাণিত হয় যে মৃত্যুর আগে জলের তলায় শ্বাস নেওয়ার জন্য কতটা লড়াই করেছিল সেই 12 বছরের শিশুটি। কিন্তু এই নৃশংসতার পর গ্রামের মানুষ শান্ত থাকেনি। শুরু হয় এক চরম অরাজকতা, যা এক নতুন বিপদের জন্ম দেয়। 5ই জুলাই রবিবার দুপুরের মধ্যে বারুইপুর জয়নগর রোড রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক এই সময়ই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। উত্তেজিত জনতার একটি দল 26 বছর বয়সী এক স্থানীয় যুবককে অপরাধী সহযোগী সন্দেহে গণপিটুনি বা লিঞ্চিং করে মেরেই ফেলে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে প্রশাসনকে তড়িঘড়ি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করতে হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে 4 জনকে গ্রেপ্তার করে: প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসে। 2026-এর মে মাসে ক্ষমতায় আসা নতুন বিজেপি সরকারের সামনে এটিই ছিল প্রথম সবচেয়ে বড় ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ। 7ই জুলাই মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান। তিনি পরিবারের পাশে বসেন, তাদের সান্ত্বনা দেন এবং আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। একটি অপরাধীকে রেহাই দেওয়া হবে না, সরকার এদের এমন শিক্ষা দেবে যে ইতিহাস মনে রাখবে। তবে যারা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করছে এবং লিঞ্চিং করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অন্য চিত্রও ছিল। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন যে তাকে পুলিশ নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে বাধা দিচ্ছে।
যদিও তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন দোলা সেন এবং বিমান ব্যানার্জি, তারা পরে ওই বাড়িতে গিয়ে দেখা করেন। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল, ধর্ষণ নিয়ে এই রাজনীতি কবে বন্ধ হবে। দক্ষিণবঙ্গের বারুইপুর যখন উত্তপ্ত, ঠিক তখনই একই দিনে 5ই জুলাই উত্তরবঙ্গের মালদা জেলা থেকে আরেকটি হাড় হিম করা খবর আসে। স্থান মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকা। এখানে মাত্র 12 বছরের একটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় তারই এক প্রতিবেশী যুবক, নাম শেখ রবিউল। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পুরো ঘটনা সামনে আসে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে এক্ষেত্রে প্রশংসা করতেই হয় মালদা পুলিশের কুইক অ্যাকশন টিমের। টেকনিক্যাল সার্ভিলেন্সের মাধ্যমে তারা 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত শেখ রবিউলকে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করে। এবার ফিরে আসা যাক 8ই জুলাইয়ের সেই গভীর রাতের এনকাউন্টারে। বারুইপুরের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এই মৃত্যুর পর সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার লিখেছেন, নরপিশাচ প্রভাস মণ্ডল পুলিশের ওপর গুলি চালিয়ে পালাতে গিয়ে খতম হয়েছে, এটা ডিভাইন জাস্টিস। কিন্তু অন্যদিকে তৃণমূলের একাংশ একে ফেক এনকাউন্টার বলে দাবি করছে। তাদের অভিযোগ, প্রভাসের কাছে হয়তো এমন কোনো রাজনৈতিক গোপন তথ্য ছিল যা চাপা দেওয়ার জন্যই এই এনকাউন্টার। তবে সবথেকে বড় চমক দিয়েছেন প্রভাসের নিজের মা সন্ধ্যা মণ্ডল। তিনি সাংবাদিকের ক্যামেরার সামনে সরাসরি বলেন, ও যা করেছে তার যোগ্য শাস্তিও পেয়েছে, আমি ওর মরা মুখও দেখতে চাই না। একজন মায়ের এই বয়ান প্রমাণ করে অপরাধ কতটা জঘন্য ছিল। এখন প্রশ্ন হলো, মোমবাতি মিছিল, সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস কিংবা পুলিশের এনকাউন্টার, এগুলো তো অপরাধ ঘটে যাওয়ার পরের প্রতিক্রিয়া। কিন্তু অপরাধ যাতে ঘটার সাহসই না পাই, তার জন্য সমাজ এবং পরিবার হিসেবে আমাদের কি করা উচিত? আসুন 5টি বাস্তবসম্মত এবং অত্যন্ত জরুরি পদক্ষেপের কথা বলা যাক। গুড টাচ এবং ব্যাড টাচের প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রথমত, আমাদের সন্তানদের একদম ছোটবেলা থেকে, অর্থাৎ 4 থেকে 5 বছর বয়স থেকেই গুড টাচ এবং ব্যাড টাচের তফাৎ শেখাতে হবে। স্কুল এবং পরিবার উভয় জায়গাতেই বাচ্চাদের বোঝাতে হবে যে নিজের শরীরের উপর অধিকার শুধু তাদেরই। কেউ যদি তাদের এমনভাবে স্পর্শ করে যা তাদের অস্বস্তি দেয়, তবে লোকলজ্জা বা ভয়ের ঊর্ধ্বে উঠে বাবা মাকে যেন তারা সঙ্গে সঙ্গে জানায়। বাচ্চাদের মনে এই বিশ্বাসটা তৈরি করতে হবে যে বাবা মা তাদের বকবে না, বরং পাশে দাঁড়াবে। আত্মবিশ্বাস বর্জন এবং পরিচিতদের উপর নজরদারি। দ্বিতীয়ত, আমাদের সমাজ চেনা মানুষদের খুব দ্রুত বিশ্বাস করে ফেলে। ঘরের ছেলে, পাশের বাড়ির কাকা, এই ধরনের আবেগে গা ভাসিয়ে সন্তানদের দীর্ঘতম প্রতিবেশীদের ফাঁকা বাড়িতে বা একা ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে। অভিভাবক হিসেবে আপনাকে সবসময় নজর রাখতে হবে যে আপনার সন্তানের আচরণে কোনো আকস্মিক পরিবর্তন আসছে কিনা। সে কি হঠাৎ কোনো নির্দিষ্ট মানুষের সামনে যেতে ভয় পাচ্ছে? সে কি চুপচাপ হয়ে গেছে? এই লক্ষণগুলো অবহেলা করবেন না। প্রযুক্তির ব্যবহার এবং এমার্জেন্সি রেসপন্স। তৃতীয়ত, প্রযুক্তির সঠিক ব্যবহার। আমাদের প্রতিটি শিশুর ফোনে, বিশেষ করে যারা একটু একা যাতায়াত করে, তাদের ফোনে জিপিএস ট্র্যাকিং অন রাখা উচিত। এছাড়া ভারত সরকারের চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098 এবং মহিলাদের সুরক্ষা নাম্বার 112 নাম্বারটি স্পিড ডায়ালে বা এমার্জেন্সি SOS হিসেবে সেট করে রাখা বাধ্যতামূলক করা দরকার। কমিউনিটি পলিচিং ও সিসিটিভি নেটওয়ার্ক। বারুইপুর কেসে সিসিটিভি কিন্তু অপরাধীকে ধরতে সাহায্য করেছে। প্রতিটি গ্রামীণ হাটে এবং অন্ধকার গলিতে সরকারি ও সামাজিক উদ্যোগে সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। দ্রুত বিচার ব্যবস্থা ও ফাস্ট ট্র্যাক কোর্টের কার্যকারিতা। এবং পঞ্চম হলো রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার সংস্কার। এনকাউন্টার কোনো স্থায়ী সমাধান নয়। সমাধান হলো ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 3 থেকে 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে পরবর্তীকালে কোনো অপরাধী এই ধরনের জঘন্য কাজ করার আগে 100 বার ভাববে। আইনের ফাঁক গলে বেরোনোর রাস্তা বন্ধ করতে হবে।
আজকের প্রশ্ন আপনাদের কাছে, এই যে বাংলায় উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার সংস্কৃতি শুরু হলো, এটা কি অপরাধ কমানোর সঠিক রাস্তা, নাকি এর জন্য আমাদের আইনি ব্যবস্থার উপর আরও জোর দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান। সচেতনতা বাড়াতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ।